সময়টা তখন জেলের। জেলের যে পরিবেশ, এই পরিবেশের হাওয়া বাতাস বাইরের পরিবেশের মতো না। এখানকার খাবার, এখানকার মানুষের চলাফেরা, এখানকার জীবন বাইরের মানুষের জীবনের মতো নয়। এক বন্দি জীবন হলেও ধীরে 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 মানুষ খাপ খাইয়ে নিতে পারে। মানুষ কিন্তু একটা কবুতরের সমপরিমাণ খাঁচার ভেতরেও যদি কবুতরের মতো আকার নিতে পারে, সেই খাঁচাতেও সে টিকে যেতে পারবে। মানুষ মানিয়ে নিতে জানে, আর জুম্মনের মতো লোক এরা তো মানিয়ে নিতে ওস্তাদ। ধুধু বালুর প্রান্তরে যেভাবে ওত পেতে থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে মানুষের খুন করতেও যখন তারা দ্বিধাবোধ করতো না, আর বরফ কলে কাজ করার সময়, আর বরফ কলের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করার সময় যখন তাদের হাত কাঁপেনি, তাহলে এরকম বন্দি দশায় তাদের যে কোনো কিছু পরিবর্তন ঘটবে, বা এই বন্দি দশায় যে তারা আসলেই যে ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে যে ভালো মানুষ হতে পারবে, তাকে সম্ভব? সেই পশুর চেতনা কি নিচের ভেতরে নেই? ভাল্লুক যখন কোনো শিকার ধরে, সে নির্বিচারে তার উপর আক্রমণ করে। বাঘ সে অপেক্ষা করে তার শিকার নিস্তেজ হওয়ার, কিন্তু ভাল্লুক তা করে না। মানুষের ভেতরে যেই পশুর যে চরিত্র রয়েছে, তা অনেকটা ভাল্লুকের মতো। সে দেখে না, সে বুঝতে চায় না, শুধু সেই স্বভাবে চড়ে সে তখন যা মন চায় তা করতে পারে। সম্ভব? অসম্ভব না। মুক্তির আর বেশি দিন বাকি নেই, আর কয়েকটা দিন বাকি। অন্য লোক যাদের হয়তো আত্মীয় স্বজন বাইরে রয়েছে, সংসার রয়েছে, পরিবার রয়েছে, তারা হয়তো এই কয়টা দিনের জন্য অনেক বেশি এক্সাইটেড, কিন্তু জুম্মন না। কারণ ওর সামনে কোনো লক্ষ্য নেই। এক লক্ষ্যহীন মানুষ। না আছে পেছনে কেউ, না অপেক্ষা করছে কেউ, না সামনে থাকবে কেউ। নিজেই নিজের জীবনকে যেইভাবে মন চায় সেইভাবেই একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। এই এতগুলো বছর ধরে এই জেলের এই পচাবাসী খাবার, গন্ধময় পরিবেশ এখন আর একটু গন্ধময় লাগে না, স্বাভাবিক লাগে। বাইরের মানুষ এসে নাক ছিটকাবে আর অজ্ঞান হয়ে পড়ে থাকবে 2 দিন 3 দিন। আবার একসাথে গোসলখানায় তো কত রকমের ঘটনাই ঘটে। এক পুরুষ আরেক পুরুষের হাত ব্যবহার করে, এবং এক পুরুষ আবার আরেক পুরুষের কি কি জানি ব্যবহার করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। জেল এমন এক জায়গা, যে জায়গা কেবল শয়তানের রাজত্ব। ওইখানে ভালো মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। ভালো মানুষকে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আর যারা জুম্মনের মতো, তারা হলো রাজা। এই বন্দি জঙ্গলের রাজা তারা। কেউ ভাল্লুক, কেউ সিংহ, আর কেউ বাঘ। আবার 2-4টা হায়না থাকে, 2-4টা শেয়ালও থাকে। ওই যে বললাম, তাদের শিকার থাকে ঠিকই। কখনো একসাথে জমায়েত হয় গোসলখানায়, বা কখনো অন্য কোথাও। থাক, আর এই দিন দেখা লাগবে না। মারামারি করে অনেক কিছু করেছে। মারামারি করে নিজের হাত ফুলিয়ে ফেলেছে। হাতের আঙ্গুলগুলো এক একটা মনে হবে যেন সসেজ ফিঙ্গার, মানে একটা সসেজের সাইজের আঙ্গুল। এমনিতে মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকে সবসময়, কখনো তার দাড়ি বড় হয় না। আর মাসে এক মাসে 2 মাসে কখনো ব্লেড দিয়ে 2-4টা আঁচড় দেয়। যতটুকু পরিষ্কার হয় ততটুকুই। পয়সা করে জন্মেছে কিছু, ওই পয়সা কড়ি দিয়ে বাইরে গিয়ে সে চলতে পারবে কিনা সে সেটা জানে না। আজকে শেষ রাত জেলে, কাল হয়তো বিকেলের দিকে বের করে দেবে। আবার যদি কাল বিকেলে যদি সময় না থাকে, তাহলে রাতে বের করে দেবে। কিন্তু যাবে কোষে? এই এতগুলো বছর যখন সে এই বন্দিখানার ভেতরে ছিল, তার অন্য কোনো লক্ষ্য ছিলই না। কিন্তু আজ তার সামনে একটা লক্ষ্য দাঁড় করানো। বাইরের দুনিয়ার মানুষ কিভাবে দিন কাটায়। সকালে মানুষজন ঘুম থেকে উঠে
তারা অফিসে চলে যায়, শিশু কিশোররা স্কুলের জন্য তৈরি হয়, মা তার সন্তানদেরকে স্কুলে নিয়ে যান, মা আবার বাসায় ফেরেন বাজার করে, তাকে আবার রান্না করতে হবে। কর্মজীবীরা বিভিন্ন কাজে ব্যস্ত, বাস চলছে, ট্রেন চলছে, রিক্সা চলছে, বেবি ট্যাক্সি চলছে, মিশুকও চলে, কোনো কিছু থেমে নেই। সবাই নিজস্ব লক্ষ্যে সবসময় অটল, সেই লক্ষ্য মোতাবেক সবাই চলে। কিন্তু দিন শেষে এসে সবাই একসাথে এক টেবিলে বসে খায়, একসাথে আড্ডা দেয়, একসাথে কথা বলে, একসাথে ঈদগাহ যায়, নামাজ আদায় করে, একসাথে হই হুল্লোড় আড্ডা, আবার একসাথেই কাউকে না কাউকে দাফন করে তারা, আবার একসাথেই উল্লাসে মেতে ওঠে যদি কেউ জন্ম নেয় দুনিয়ায়, একসাথেই উল্লাসে মেতে ওঠে বিয়ে বা অনুষ্ঠানগুলোতে, আবার একসাথেই শোকে কাতর হয়ে যায় সবাই। কেউ একা নয়, কেউ কখনো একা ছিলই না, এমনকি এই জঙ্গল রাজ যেইখানে, সেইখানেও কেউ একা না। যে জুলুম করে আর যে জাহেল, যে মাজলুম আর যে দরদি, তারা সবাই এখানে এক কাতারেই। আসলে মানুষ একা করে কি? একা আসলে কিছুই করে না মানুষ। একা বরং নিজের সাথেই কথা বলে, একা বরং মানুষ চিন্তা করে। আর এই একাকিত্ব মানুষকে এমন এক জায়গায় পৌঁছে দিতে পারে, যেই জায়গা থেকে সে সবচেয়ে বড় দানবে পরিণত হতে পারে, অথবা সবচেয়ে বড় সাধুতে পরিণত হতে পারে। মানুষ একা থাকতে শিখেনি কখনো, মানুষ কখনো একা থাকতে পারবে না, কেউ কখনো একা থাকেই না। ঠিকই রাতের বেলা বের করে দেওয়া হলো, এবং এই 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 এলাকা, এই রাস্তাঘাট সে চেনা না, দেখেইনি কোনোদিন। জেলের ভেতরের গন্ধের সাথে বাইরের গন্ধে কেমন যেন একটা অদ্ভুত রকমের তফাৎ। এতদিন একেবারে ছোট্ট সাইজের হাবিলদারও তাকে ধাক্কা মেরেছে বা লাঠিতে বাড়ি মেরেছে, কিন্তু এখন এই যে এখন মুক্ত, এই মুক্ত অবস্থায় সে চাইলে এখান থেকে এগিয়ে যাওয়া ওই হাবিলদারকে ধরে ভালো মতো টপকে দিতে পারবে। বেশি দূরে না, রাস্তার ওই পাশে সে দাঁড়ানো। তবুও ওই খেয়ালটা আসার পরও ওই খেয়ালকে সে গুরুত্ব দিল না, দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, সব কিছুকে সে অবজার্ভ করলো, দেখলো। কতগুলো বছর যে কেটে গেছে তার হিসাবই নেই। এখন কেন জানি মনে হয় যে এই সমস্ত স্মৃতি 2 দিন 3 দিনের, কিন্তু এই স্মৃতিগুলো যে 14-15 বছরের। হাতের দিকে তাকালে মনে হয় যে হাত এখনো সেই আগের মতো, কিন্তু এই হাত এখন শক্ত কাজ করতে পারবে? হাঁটতে লাগলো সে, হেঁটে যেতে লাগলো কোনো লক্ষ্যহীন ভাবে। পকেটে যে টাকা রয়েছে, ওই টাকা ছিনতাইকারী আত্মসাৎ করার জন্য ওকে ঘিরে ধরেছিল, কিন্তু সে তো জুমন। বললাম না, হাতের আঙ্গুলগুলো মোটা, অর্থাৎ হাতে শক্তি রয়েছে। 3 ছিনতাইকারী ছিল, আনুমানিক বয়স হবে 17, 18, 19, কান হ্যাংলা পাতলা। জুম্মনকে যখন ঘিরে ধরলো, ওর ভেতরে মৃত্যুর ভয় তো ছিলই না। 3টাকে তো কুপকাত করলোই। কুপকাত করার পরে এই 3টার পকেট থেকে যেই পরিমাণ টাকা পেল, ওই পরিমাণ টাকা তার নিজের কাছে যেই পরিমাণ টাকা রয়েছে তার চেয়ে তো 6 থেকে 7 গুণ বেশি প্রায়। কিন্তু নোটগুলো চেনা যায় না, নতুন নোট, হয়তো নতুনভাবে ছাপানো, কারণ যে নোটগুলো তার কাছে রয়েছে অনেক আগের ছেঁড়া ফাটা, হয়তো অচল নোটও হতে পারে। কিন্তু তারপরও সে ওই শহরে, ওই এলাকায় লক্ষ্যহীনভাবে চলতে শুরু করলো। ওই পেছনে পড়ে রয়েছে 3 কুপকাত হ্যাংলা পাতলা ছিনতাইকারী। আজান দিচ্ছে, আজানটা কি এশার না আজানটা ফজরের সেটা সে বুঝতে পারলো না, কিন্তু হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে। সামনে একটা বাস স্ট্যান্ড পড়লো তার, একটা বাসে সে চড়ে বসলো। বাসটা কি যেন নাম, কিসের জানি শেষে বিক্রমপুর লেখা। সে বাসে একেবারে পেছনের সিটে যে বসলো, একেবারে পেছনের সিটে।
লক্ষ্যহীন। লোক আসলো, চেক করলো, জিজ্ঞেস করলো কোথায় যাবে। সে জিজ্ঞেস করলো গাড়ি কোথায় যাবে। সে বলল গাড়ি অমুক এলাকায় যাবে। ভাড়া মিটিয়ে দিল। কিন্তু পড়ে রইল সে পেছনের সিটেই। গাড়ি ছাড়বে আরো অনেক পরে। আরো অনেক পরে গাড়ি যখন ছাড়বে, যৌবনের জীবনের দ্বিতীয় অংশের শুরু হবে। এমন এক জায়গায়, এমন এক প্রান্তে, যে প্রান্তে যাওয়ার কথা সে হয়তো কোনোদিন কল্পনাও করেনি। কল্পনাও করেনি যে সে কখনো পাখির ডাক শুনতে পাবে। কল্পনা সে করেনি কখনো সে নিজের মতো কিছুটা সময় একা কাটাতে পারবে। কিন্তু একা কি মানুষ থাকতে পারে? পারে না। সে গাড়ি তাকে এমন এক জায়গায় নিয়ে গেল, সেই এলাকায় নামার পরে সে বিস্তীর্ণ এলাকা ধরে হেঁটে 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 এক গ্রামে যে পৌঁছালো এবং নিজের জীবনের দ্বিতীয় অংশটা সে শুরু করলো। সে চাইলে তার সেই পুরাতন লোকগুলোর কাছে ফিরে যেতে পারত। সে চাইলেই তার পুরাতন সেই লোকগুলোর কাছ থেকে তার রেখে যাওয়া পয়সাগুলো নিয়ে সে নতুন জীবন আরো সুন্দর করে শুরু করতে পারত, কিন্তু সে কাউকে জানাতেই চায়নি যে যৌবনের রেহাই হয়ে গেছে। ওই গ্রামে একটা দোকান সে ভাড়া নিল, খুব ঝামেলা করে, খুব অনুনয় বিনয় করে। যেই ব্যক্তির কথার আগে হাত চলে সে অনেক অনুনয় বিনয় করলো, কারণ তার কাছে টাকা পয়সা রয়েছে। টাকা পয়সা থাকা সত্ত্বেও অপরিচিত কাউকে কি দোকান ভাড়া দেওয়া সম্ভব? কিন্তু সে তার নিজের কষ্টের কথাও বলল। বানোয়াট মিথ্যা কিচ্ছা কাহিনী, বানোয়াট মিথ্যা কিচ্ছা কাহিনী যে কেউ বিশ্বাস করবে, করবে না কেন? তার উপরে সে তো টাকা দিচ্ছেই, তাও অ্যাডভান্স। গ্রামে তো কেউ কখনো কল্পনাই করবে না যে কেউ কাউকে ভাড়া দিয়ে দিবে, তাও অ্যাডভান্স। দোকানটা ভাড়া নিল সে। বেড়ার দোকান, বেড়ার দোকান, কাঠের পাল্লা দিয়ে তৈরি করা বেড়ার দোকান। উপরে রয়েছে টিন, পাশেও রয়েছে টিন, অর্থাৎ টিনের বেড়ার দোকান। সামনে যে জায়গাটা রয়েছে, এই পুরো জায়গাটা দেখলে মনে হবে যে এটা একটা ঘর। এটার আয়তন হবে 8 ফিট, চওড়া হবে 8 ফিট, লম্বা হবে প্রায় 20 ফিটের মতো। এটা মোটামুটি একটা গ্যারেজ করার মতো গ্যারেজ। অবশ্য এইখানে নাকি এক পাশে ছোট্ট একটা জায়গায় সাইকেল অথবা রিক্সার ঝামেলা হলে তা ঠিকঠাক করা হতো। 2 দিন লাগেনি জুম্মনে সে কাজ শিখে যেতে, 2 দিন লাগেনি। দোকান তো সে নিজেই ভাড়া নিয়েছে। এক এক করে শুরু হলো তার জীবনের সেই অধ্যায়, যেই অধ্যায়ের ঘটনা এখন আমরা সবাই একসাথে শুনবো আজকে। ভোর থেকেই সারাটা দুপুর পুরো আকাশ কালো, এবং দুপুরে একবার একরকমের ঝড়ের মতো বয়ে গেল। তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কমার নাম নিচ্ছে না, প্রচন্ড বৃষ্টি। আজকে কিন্তু তেমন কোনো খদ্দেরও নেই। খদ্দের গ্রামে তখনও মানুষজন 1 টাকা 2 টাকা 3 টাকা কাপের চা খেত, কারণ চা তখন গ্রামের অনেক ঘরে তৈরি করা একরকম বিলাসিতা। কেরোসিনের স্টোভে কিন্তু সেই চা কিটলিতে বলকাচ্ছিল। আজ অনেক কম, কোনো আশা নেই যে আজকে আর কোনো গ্রাহক আসবে। এদিকে 4-5টা সাইকেল রয়েছে, যে সাইকেলগুলো সে ভাড়া দিত। আবার ওই যে বললাম, দেখে শিখে ফেলতে পারে খুব দ্রুত। এখন সে কিন্তু এই লিক অথবা পাংচার অথবা কলকব্জজনিত বিভিন্ন সমস্যা ওই পায়ে চালিত রিক্সা অথবা রিক্সার অথবা বাইসাইকেলের তা সে মেরামতো করত। দোকানের পরিধি কিন্তু সেই আগের মতোই, কিন্তু একটু তফাৎ। তা হচ্ছে এটা লম্বায় ছিল, কিন্তু মানে এটা লম্বায় ছিল 8 ফিট এবং চড়া ছিল 20 ফিট। প্রথম 5 ফিট একদম ডান দিকে দোকান বরাবর যদি কেউ দাঁড়ায়, তাহলে ডান দিকে হচ্ছে সেই চায়ের স্টল, একটা বাঁশের মাচা যেটা 5 ফিট বাই 5 ফিট, সামনে কয়েকটা বয়াম এবং একটা ট্রে থাকে ঝোলানো, যে ঝুলানো ট্রের উপরে
গঞ্জ থেকে যখন বেকারিতে মালামাল আসে তো সেইখান থেকে কিনে রাখা কেক থাকতো, যে কেকের দাম ছিল 3 টাকা পিস, এবং 50 পয়সারও চকলেট ছিল ওই কয়েকটা বয়ামে। বিস্কুটও ছিল, টোস্টও ছিল। এবং দোকানের শেলফে রয়েছে বিড়ি এবং সিগারেট। বিড়ির প্রচলন ছিল অনেক বেশি, অনেক বেশি বিড়ির প্রচলন। এবং এইটুকুই। পেছনে ঠিক 5 ফিট যেহেতু মাঝে, তার পেছনে একটা চৌকি রাখা, যে চৌকিতে সে থাকতো, যেই চৌকিতে সে ঘুমাতো। এবং এই ঘরের পেছনে রয়েছে একটা ডোবা। ওই ডোবা কি কাজে লাগে সেটা জানিনি আপনারা, বুঝতেই পারেন। গ্রামে কিন্তু টয়লেট মানুষ তখনও ব্যবহার করতো না তো বেশি, খুব কম। এবার যে স্পেসটা রয়েছে ওই স্পেসে মূলত যে গ্যারাজের সামগ্রীগুলো রাখা, এবং ওই যে সাইকেলগুলো ভাড়া দেওয়া হতো সেই সাইকেলগুলো। অন্ধকার নেমে এসছে এবং আজানের কথা তো কেউ বুঝতেও পারবে না কখনোই। দোকানের সামনে ঝাপটাটা তো তুলে দেওয়া, ওই ঝাপটার তুলে দেওয়ার যতটুকু অংশ, ওই অংশটুকুর ভেতরে গাছের সাথে লাগোয়া টুলের ব্যবস্থা করা, মানে গাছকেই ব্যবহার করা হয়েছে কাঠ এমনভাবে পেরেক গেঁথে যে এখানে মানুষ বসতে পারবে। এবং সামনের দিক দিয়ে রাস্তা গিয়েছে, গ্রামের রাস্তা। তার সামনে রয়েছে একটা পুকুর, রাস্তার অপোজিট পাশে রয়েছে পুকুর। আবার তার দোকান থেকে আনুমানিক 40 হাত পরেই নদী, মানে মূল সড়কের সামনে দিয়ে তার দোকানটা গিয়েছে। এই সড়কটা গ্রামের মাঝখান দিয়ে গিয়েছে। তো 40 হাত অথবা 40 ফিট ডানেই নদী। যখন বৃষ্টি হচ্ছে, আলো ধীরে 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 প্রায় কমে এসছে, তখন সে উঠেছে তার হারিকেনের গ্লাসটা পরিষ্কার করছে। এবং হারিকেনের গ্লাসটা পরিষ্কার করার সময় তার মা পেছন থেকে ডাক দিয়ে বলল, তুই আর কোনো কাজ করতে পারিস না? তুই খালি এগুলাই পারিস? তুই কোনো কিছু পারিস না? তোর জন্ম দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করছি। আর তোরা যদি আমি আগে মেরে ফেলতাম, যদি তোর মুখের মধ্যে আমি যদি বিষ ঢেলে দিতে পারতাম ওই সময়, তাহলে আমার সবচেয়ে বেশি শান্তি হইতো আজকে। তুই মরস না, আর আমাকেও শান্তি দিয়ে থাকতে দাস না। এইভাবে কথা বলছিল তার মা। ও জানে ওর মা ওর সামনে এইভাবে কথা বলতেই থাকে, বলতেই থাকে, থামে না কখনো। হারিকেনে ওই গ্লাসটা সে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে সে 2বার চেষ্টা করলো ম্যাচ বক্স থেকে ম্যাচ জ্বালিয়ে সেই হারিকেনের আগুন ধরাতে। পারছে না, কারণ বাতাসের ঝাপটা আসছে বারবার। সেই সাথে বাতাসের সাথে সাথে বৃষ্টির পানিও ভেতরে ঢুকছে। 3 নম্বর ম্যাচের কাঠিটা জ্বালানোর সময় থাম করে তার মা ওই ছাপটার উপরে সজোরের বাড়ি মারে তার হাতে থাকা লাঠি দিয়ে। এবং লাঠি দিয়ে বাড়ি মারার পরপরই বলতে লাগলো, অকর্মা অকর্মা পয়দা করছি আমি, এটার মুখে আগে বিষ ঢেলা দেওয়া দরকার ছিল আমার। একটা কাজ করতে পারে না, একটা কাজ করতে এত সময় লাগে ওর, অকর্মা কোনকার। এই কথা বলতে বলতে লাঠি দিয়ে 2-3টা বাড়ি পর্যন্ত মেরে দেয় ওর মা। ওই 2-3টা বাড়ি বাম হাত দিয়ে সে ঠেকিয়েও দেয়। ব্যথা পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই রেডিও কখনো বন্ধ হবার নয়। এই মা নামের রেডিওর মুখ যখন শুরু হয়, তা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, ইনফিনিট। ও সেটা জানে। কয়েকবার চেষ্টা করার পরে হারিকেনটা ধরলো। হারিকেনটা ধরানোর পর আলোর উৎস চলে এলো। হারিকেনটা দোকানের মাঝখানে সে ঝুলে রাখলো। এদিকে কিন্তু বাতাস চেপা চাপা দিয়ে বিভিন্নভাবে ঢুকছে। আর কিন্তু বেশিক্ষণ দোকানের অপোজিট পাশ খোলা রাখা যাবে না। এই জন্য সে একটা মূল ছাপটা, যেটা হচ্ছে সাইকেল বা অন্যান্য সরঞ্জাম, মানে একটা রিক্সা ঢুকানোর মতো, ওই অংশটুকু বাদে বাকি সব কিছু ঝাপটা নামিয়ে দিল। শুধুমাত্র দোকানের যে অংশটুকুর ঝাপটা, ওইটা ঈষৎ খোলা, যাদেরকে বুঝতে পারে যে দোকানদার আছে ভেতরে। আর ওই যে বললাম একটা গেটের মতো যে জায়গা, যে জায়গাটা দিয়ে রিক্সা ঢুকে বের হতে পারবে, ওইটা সম্পূর্ণভাবে খোলা। বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর বাতাস, হাওয়া বাতাস। ওই ঝমঝমিয়ে বৃষ্টির হাওয়া বাতাসের ভেতরে মানুষের
কিছু সময়ের ভেতরেই ক্লান্তি ধরে পড়ে অনেক সময়। আর সে শীতল বাতাস মানুষকে ঘুম কাতুরে করে তোলে। বুঝলো যে আজকে আর মানুষ আসবে না। খামাখা কিন্তু অনেকগুলো চা নষ্ট হলো, তো সে স্টোভ বন্ধ করে দিল। স্টোভ বন্ধ করে দিল এবং হারিকেনের আলোটা আরেকটু ডিম করে দিল। ওই উঁচুতে যেহেতু হারিকেনটা ঝুলছে, আলোটা ডিম করে দেওয়ার পরে আলোটা একদমই এতটুকু আপনি চারপাশটা আবছা বুঝতে পারবেন, যেমনটা আজকে থেকে 15-16-20 বছর আগে গ্রামে মানুষ ঘুমানোর সময় হারিকেনকে কমিয়ে রাখতো ওইভাবে। নিজে সেই 5 ফিটের চৌকিতে বসে পা মেলে দিয়ে যে ঝাপটাটা খোলা, সেই ঝাপটাটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। কিছুই না, অন্ধকার বোঝা যায় এবং বাতাস ওদিক দিয়ে আসছে ভেতরে। শীত লাগলে শীত লাগেও, কিন্তু সে উপভোগ করছিল। মা নামক রেডিও কিন্তু এখন আশপাশে নেই। সে যাক, চুলোয় যাক, মাঝে মাঝে এটাও ভাবে যে চুলোয় যাক। একটা কাজে সে তখন হারিকেনটা আবার চালালো, মানে কমিয়ে রাখা হারিকেনটা সে ধরালো। কমিয়ে রাখা হারিকেনটা ধরানোর পরে কোনো এক কারণে ওই হারিকেনটা ওই সময় ধীরে 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 কেন জানি আলো ছেড়ে দিচ্ছিল, মানে আলো কমে যাচ্ছিল। সে সলতে টেনে অনেক কিছু করে আবার তেল ভরে অনেক কিছু করলো, তারপরে একটু করে আবার ঠিক হলো। এই যে সে যে কাজ করছিল, এই কাজ করা অবস্থায় তার দোকানে যে ঝাপটা যেটা খোলা, ওইখানে এসে কেউ দাঁড়ায়। কেউ যে দাঁড়িয়েছে সে সেটা বুঝতে পারে, কারণ আলো তো ওদিকে যাচ্ছে। একটা মহিলা মানুষ যে দাঁড়িয়েছে সেটা বোঝা যায়। আবার কাপড়ের ধরন দেখলে মনে হয় মেয়ে মানুষ। সে ওইটা কত বেশি গুরুত্ব দেয় না, হতে পারে কোনো নারী বেরিয়েছে। তারপরে সে একবার জিজ্ঞেস করলো কোনো সামান লাগবে কিনা, তো সে কোনো উত্তর দেয় না। তখন নিজের কাজ করছিল, যে কাজটার কথা তার মনে পড়লো মাত্র, ওই পেপারে কোনো কিছু সে দাগাচ্ছিল। সে পেপার রাখতো, ওই গঞ্জে যেত, তখন সেখান থেকে পেপার কিনে আনতো, পুরাতন বাসি পেপারগুলো। তো সেখানে বসে সে যখন দাগাদাগি করছিল, ওই মহিলা তাকে ডাক দিল। মহিলা তাকে ডাক দিল এবং মহিলা তাকে বলল বাইরে অনেক বৃষ্টি, আর সে দাঁড়াতে পারছে না বেশি, সে কি একটু একটু গেট বরাবর দাঁড়াতে পারবে কিনা। সে উত্তর দিল হুম। তারপরে নিজের কাজে ব্যস্ত আবার জুমন। এক পলকের জন্য সে গেটের দিকে তাকালো, এক পলকেই, এবং ওই এক পলকে সে এটুকু বুঝলো যে গেটের সামনে সে এসে দাঁড়িয়েছে। এদিকে অবশ্য বৃষ্টির ঝাপটা কিন্তু গেটের ভেতরে এসে পৌঁছে যাচ্ছিল। মেয়েটা সম্পূর্ণভাবে ভিজে গেছে, এটুকু সে বুঝতে পারলো। কিন্তু সে তখনও তার নিজের কাজে ব্যস্ত। সম্ভবত সে সুডুকু মিলাতে ব্যস্ত ছিল। ওইটা একটা খেলা, ওই খেলাটা ওই আমলে মানুষজন খেলতো, আবার নিজেরা সেই খেলা তৈরি করে নিত। সে নিজে থেকে বলল হঠাৎ যে ভেতরে জায়গা আছে, ভেতরে জায়গায় যেয়ে বসান। যখন সে জুম্মন এই কথাটা বলল, মহিলা ভেতরে ঢুকলো এবং ভেতরে ঢুকে একেবারে সে যেই দিকে সাইকেলের গ্যারাজ, মানে সাইকেলগুলো রাখা, ঠিক ওই দিকেই চলে গেল। ওইখানে বসে মহিলা কি করছে সেটা সে তার জানে না। সুডুকু মেলানোর কাজ সে করে যাচ্ছে, হঠাৎ সে একটু ফুপানির শব্দ শুনতে পেল। ফুপানো মানে ফুপিয়ে কান্না করে শব্দ। সে যখন বুঝলো যে মহিলা ফুপিয়ে কান্না করছে, সে সেটা বুঝলো, কিন্তু সে কোনো উত্তর দিল না বা জিজ্ঞেস করলো না। কিন্তু মহিলা সম্ভবত ওর মনের কথাটা বুঝতে পারলো, অথবা সে নিজে থেকে হয়তো কথাটা বলেছিল। তা হচ্ছে তার অনেক কষ্ট, অনেক কষ্ট, এবং সে অনেক কষ্ট করে এই বৃষ্টির ভেতরে হেঁটে হেঁটে আজকে এখানে এসছে। তার খুব অসুবিধা হচ্ছে এখন। তো জুম্মন জিজ্ঞেস করলো কি সমস্যা আপনার। তখনও কিন্তু সে সুডুকু মেলাতে ব্যস্ত। মহিলা তাকে তার নিজের নাম বলল, তার নাম তিলোত্তমা। জুম্মন কলম দিয়ে পাশের নামটা লিখে রাখলো, তিলোত্তমা, ওই কাগজের উপরেই। জুম্মন জিজ্ঞেস করলো তিলোত্তমা আপনি এইখানে কি করেন। তখন তিলোত্তমা তাকে বলে সে বেরিয়েছিল
পথে কাজ ছিল এবং ওই কাজ শেষ করে সে আর ফিরতে পারেনি। এই বৃষ্টির ভেতরে সে আটকে গেছে। তখন জুম্মন বলল, দেখেন, আপনি মেয়ে মানুষ, কোন কাজে বেরোইছেন এই গ্রামে তা তো জানি না। এই গ্রামে থাকি থাকি তো অনেক দিনই, সবাইকেই চিনি। আপনাকে তো সুবিধার মনে হয় না। সত্যি করে বলে ফেলেন তো, আপনি আসলে কে? তখন তিলোত্তমা বলল, আপনি বুঝতে পারছেন আমি কে? জুম্মন তখন ওই দিকে তাকালো, কিন্তু তাকে সে দেখতে পাবে না, কারণ তার সামনে রয়েছে তার ওই একটা পার্টিশন, তার এই দোকানের যে পার্টিশন, সেই পার্টিশন। ওই দিকেই সে ওইভাবে তাকিয়ে বলল, আমি তো জানি আপনি কে। তারপরও বলেন ঘটনা শুনি। তিলোত্তমার ওদিক থেকে একটা হাসি আসলো। বলল যে, আমার রেট কিন্তু বেশি না। যেমন বলল, ঘটনা কি সেইটা বলেন, আপনি এইখানে কোন উদ্দেশ্যে আসছেন? তখন সে বলল, তিলোত্তমা বলল, সেইখানে এসেছিল সে তার কাজে। এইখানে তার খরিদ্দার রয়েছিল এবং খরিদ্দারের সাথে তার দেখা হয় নাই, কিন্তু তার কিছু টাকা পয়সা খুব বেশি জরুরি। তার কিছু টাকা পয়সা যদি হয়, তাহলে সে কিছু কাপড় চোপড় কিনতে পারবে এবং তা তার অনেক কাজে আসবে। কাপড় চোপড়ও কিনতে পারবে, আর কিছু গুটি কয়েক জিনিসও তার প্রয়োজন। যেমন বললো যে, কয় টাকা লাগবে আপনার? বললো যে, আপনি কয় টাকা দিবেন? ঠিক এই কথা বলার সময় এক মাদকতাময় হাসি ছিল, অনেকটা লাজুকও, আবার আবেদনময়ী। যেমন বলল, আপনার কয় টাকা লাগবে সেটা বলেন, আপনার খরিদ্দার ভাবিয়েন না। তখন তিলোত্তমা হেসে ওই এই লাস্যময় কণ্ঠেই বলল, বারে আপনাকে কি কিছু করতে পারবো না? মানে ভয় নেই, আপনি আমাকে ভয় পাবেন না। আমি তো এখানে আসি, আশপাশে তো কেউ নাই, বললাম না রেট কম। তখন যমুন তাকে বলল, আমার কোনো ইচ্ছাই নেই, বরং আপনি যতক্ষণ মন চায় আপনি এখানে থাকেন। আপনার যে সময় মনে চায় আপনি সে সময় চলে যান, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেব। তখন তিলোত্তমা বলল, তাই নাকি? আপনি আমাকে এমনি এমনি টাকা পয়সা দিয়ে দিবেন? আপনি যে আমাকে এমনি এমনি টাকা পয়সা দিয়ে দিবেন, মানে আমি কি আপনার টাকা ফেরত দেওয়ার মতো যোগ্যতা রাখি? যমুনা বলল, না, আমি তো দেখি যে আপনি আমার পয়সা কোনোদিন ফেরতই দিতে পারবেন না। তো সে তিলোত্তমা বলল, তাহলে তাহলে কেন আপনি আমাকে টাকা দিবেন? যেমন বলল, মনে চাইলো এই জন্য বললাম, আর টাকা তো আমি দিবই। এখন ভালোই ভালো যদি আপনি আমাকে সব কিছু বলেন, তাহলে বেশি ভালো হয়। তিলোত্তমা বলল, কি জানতে চান আমার মতো মেয়ের ব্যাপারে? জুমন বলল, যা মনে চায় তাই বলেন, আপনার কথা আপনিই বলবেন, আমি তো আর জিজ্ঞেস করতেছি না আপনার খরিদ্দারকে বা আপনি কিভাবে এই পথে নামছেন, আমি তো সেটা আপনাকে জিজ্ঞেস করতেছি না। তখন একটা কান্নার শব্দ আসলো, অত কান্না না, ফুপিয়ে কান্না, যেন অনেকটা মুখ চেপে কান্না করার মতো। তিলোত্তমা কান্না করছে, সে কান্নাটা কেমন জানি মনে হচ্ছে যেন ব্যথার কান্না। যমন বলল যে, আপনি আর ভাইবেন না, শুধু আজকের রাতই তো। বুঝতে পারছি আপনার যন্ত্রণা অনেক বেশি, আজকের রাতেই খালি আজকের রাত পার দেন, বাকিটা কালকে যা সমাধান করতে পারবেন। বৃষ্টির রাত অনেক, বৃষ্টি তো মনে হয় কমবে না। তিলোত্তমার কান্না কিন্তু তখনও ওই বৃষ্টির শব্দের পরেও শোনা যাচ্ছে, কিন্তু বিকটও না, আবার অনেকটা ভয়েরও না। কান্না, সাধারণ মেয়েলি কান্না। তিলোত্তমা নিজে থেকে বলল যে, সে স্বামীর সাথে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল, একটা জায়গায় চাকরি খুঁজতে যায়, কিন্তু যেদিকেই যায় সেদিকেই ওর দিকে মানুষের নজর পড়ে, মহিলা মানুষের দিকে নজর সবসময় পড়ে। একদিন বাধা দেয়, 2 দিন বাধা দেয়, 3 দিনের দিন আর বাধা দিতে পারে না। 4 দিনের দিন সে তো পরিণত হয় বেশ্যায়, 5 দিনের দিন তো আরো বড় বেশ্যা।
এই বেশ্যাগিরি করেই তার জীবন চলে এখন। খরিদ্দার আছে ভালো, আর খরিদ্দারদের সাথে সম্পর্ক বজায় রাখে। তো সে খরিদ্দারের মনও জয় করতে জানে, কিভাবে কি করতে হয় না করতে হয়। ওইভাবেই দিন কাটতেছিল। আজকে এখানে আসছিল এক খরিদ্দার, তাকে নিয়ে আসছে। এক খরিদ্দার তাকে নিয়ে আসছে ওই যে নদীর পাড়ে। ওই খরিদ্দার নদীর ওই পারে তাকে যখন নিয়ে আসছে, তার যেভাবে ঠিকঠাক করার কথা ছিল টাকা পয়সার লেনদেন, সে ওইভাবে ঠিকঠাক করে নাই। বরং সে দেখলো যে খরিদ্দারও নাকি আরো কিছু লোকজন জোগাড় করে আনছে। এটা হয় নাকি? এখন তো সে রাজি হয় না। সে বলছে যে আমি কিভাবে রাজি হই? আমি রাজি হই না দেখে আমার চুলে মুঠি ধরে আমাকে বহু জোরে কিল খুশি মারছে, আবার জবরদস্তি করার চেষ্টা করছে। তো আমি একটু দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমি পিছলে পড়ে গেছি। পিছলে পড়ে যাওয়ার পরে আমার মাথার পেছনে খুব জোরে একটা ব্যথা পাই আমি। খুব জোরে একটা ব্যথা পাই। তারপর আমার পেটের মধ্যে কিল ঘুষি মারলো ওরা ইচ্ছা মতো। তারপরে আমাকে ওরা ওইখানে ছেড়ে চলে আসছে। এই জন্য আমার শরীরে অনেক বেশি ব্যথা, মাথার পেছনেও একটু কষ্ট, আর পেটের ভেতরে অনেক ব্যথা। আমি নদী এই পারে আসলাম। আসার পরে দেখি যে আপনার দোকানের ঝাপটাটা খোলা। এই জন্য আমি আপনার কাছে আসছি। তো ভেবেছিলাম যে আহ, আপনি হয়তো খরিদ্দার হইতে পারেন, কিন্তু আপনি তো খরিদ্দার না। যেমন বলল, ওই পারে ওই পারে কোথায় আসছিলেন আপনি? তখন তিলোত্তমা সে ওই পারের ঠিকানাটা দেয়। মানে নদীর এই পারে তো যেহেতু জুম্মনের দোকান, নদীর অপর প্রান্তের ঠিকানা সেই মেয়ে জুম্মনকে তখন দেয়। ওই ঠিকানা লিখে নেওয়ার সময় জুম্মনের নজর গেল তিলোত্তমা যে দিক দিয়ে হেঁটে ওই বাইসাইকেল পর্যন্ত পৌঁছেছে, মানে যেইখানে সেই মুহূর্তে অবস্থান করছে, ওই পর্যন্ত যাওয়ার পথে মাটির উপরে, কারণ ফ্লোরটা তো মাটিরই, গাঢ় থকথকে কি জানি লেগে রয়েছে। পানি হলে সেটা বোঝা যায়, পানির বাইরে অন্য কোনো কিছু যদি হয় সেটা অন্ধকারে আরো গাঢ় থকথকে লাগে, রং বোঝা যাবে না। জুম্মন জিজ্ঞেস করলো, আপনার কি কোনো দিক থেকে কেটে যে রক্ত ঝরে ঝরে পড়ছে নাকি, দেখেন তো চেক করে। তিলোত্তমার সাথে সাথে উত্তর, কই না তো, আমি তো একদম ঠিকঠাক। শুধু ওই যে ওরা কিল ঘুষি মেরেছে ওই ওই যন্ত্রণাই হচ্ছে। হয়তো ওই কিছুক্ষণ আগে নাক দিয়ে একটু রক্তের মতো বেরিয়ে এসেছিল, হয়তো ওই রক্ত হতে পারে। আমি এখনই মুছে দেই। তখন ওইখান থেকে যে মেয়েটা যে উঠেছে সেটা কিন্তু জুমন টের পায়। জুমন তাকে বলে যে না, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। কিন্তু ওই অবস্থায় মেয়েটা উঠে আসে ঠিকই, এবং ঠিক জুম্মনের মুখোমুখি হয়ে পড়ে। জুম্মন কিন্তু তার দোকানের ওই পার্টিশন বরাবর বসা তখন, এবং জুম্মন থেকে 5 হাত কি 6 হাত দূরে তিলোত্তমা দাঁড়ানো। মেয়েটা অত্যন্ত আবেদনময়ী, এটা জুম্মন এখনো স্বীকার করে। ও মনে চলেছিল একবার ছুঁয়ে দেখতে, কারণ ওর শরীরটা অনেকটা ফর্সা। ওই ওই হারিকেনের আলোতেও ওকে সুন্দরী লাগে। কিন্তু আর যাই হোক, সে অদ্ভুত। জুম্মন এগুলোকে পরোয়া কখনো করেনি আর করবেও না, কারণ সে নিজে বড় হয়েছে বেশ্যাপাড়ায়। বেশ্যাপাড়ায় বড় হওয়ার পরও তার বেশ্যাদের প্রতি কোনো আগ্রহই ছিল না কোনো সময়, এখনও নেই। এমনকি নারী দেহের প্রতি অত বেশি আগ্রহ তার এমনিতেও নেই। ওর জীবনটাই কেমন যেন অন্যরকম। ওর জীবনটায় ওর বদমাস মা ছাড়া, যখন সেই কথাটা চিন্তা করলো বদমাস মা, ঠিক ওই সময় রেডিওটা যেন স্টার্ট হয়ে গেল। সেই রেডিও, ওর মা তখন একদম সামনে বসা। ওর মা তখন ওর দিকে একেবারে মুখ খিচিয়ে বলতে লাগলো, বেজন মা, তোরে পয়দা করছি কোন দুঃখে রে বলতো? মন চায় যে তোর মুখে এখনই বিষ ঢালা দিই। পয়দা করছি আমি, কোনোদিন হারাম খাইনি, কোনোদিন হারাম কোনো কিছু করি নাই। একেবারে সহি শুদ্ধভাবে তোকে আমি পয়দা করছি। তুই তো বড় হয়েছিস বেশ্যা পাড়া, এই জন্য তো বেশ্যাগুলো এত ভাল লাগে। দোকানের ভিতরে বেশ্যা জায়গা দিছিস কেন? কেন জায়গা দিছিস তুই দোকানের ভেতরে বেশ্যা? তো বেশি ভালো লাগে ওগুলা? হ্যাঁ, তুই মরে যাস না কেন? তোরা মারে নাই কেন মানুষজন?
তুই এই দোকানের মধ্যে আগুন লেগে মরস না কেন? তুই ঘুমের মধ্যে মরস না কেন? তোরা যে এতবার গলার ছাপ দিয়ে ধুসছি আমি ঘুমের ভিতরে, তুই মরস না কেন? বেজন্মা তুই মরস না কেন? বেশি আবার আর মানুষ হয়ে গেছি। সি 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 সি, কি কষ্টের কথা, কি দুঃখের কথা, কি লজ্জার কথা! এত বড় শয়তান আমি কিভাবে পয়দা করলাম? বকেই যাচ্ছে ওর মা। এদিকে তিলোত্তমা আবার ধীরে ধীরে সে যে জায়গায় ছিল অবস্থান করছিল সেইখানে পৌঁছে যায়। এবার কিন্তু তিলোত্তমা যখন যাচ্ছিল ওই দোকানে আর একটু ভেতরে, ওই যে সাইকেলের পাশে যে বসার মতো জায়গাটা, ততক্ষণ একটা শব্দ যমুনার কানে আসে, ওর মায়ের ওই ভাঙা রেডিও চলাকালীন অবস্থায়ও। তা হচ্ছে চুরির শব্দ। মেয়েরা কখনো কখনো যখন অনেক চুরি পড়ে, চুরির শব্দগুলো হয়। এই শব্দগুলো অনেক সময় এমন মানুষের কাছে অনেক বেশি প্রীতিকর, এই শব্দগুলো অনেকের মনের ভিতরে অনেক বেশি আনন্দ ফুটিয়ে দেয়, এক ধরনের শিহরণ জাগিয়ে দেয় এই ধরনের চুরির শব্দ। সেই সময় আবার নাকে কিন্তু একটা ঘ্রাণ ভেসে আসছিল, এক ধরনের স্নো সে সময় ব্যবহার করতো নারীরা। ওই স্নোয়ের একটা মাদকতাময় ঘ্রাণ রয়েছে, ওই ঘ্রাণটাও নাকে তার লাগছিল তখন, কিন্তু তবুও জুম্মন তা পাত্তা দেয়নি। ওদিকে ওর মায়ের ভাঙা রেডিও চলছে তো চলছেই, বেশ কয়েকবার লাঠি দিয়ে বাড়ি পর্যন্ত মারল এবং সে আগের মতো বাম হাত দিয়ে সে বাড়ি সে ঠেকিয়ে দেয়। বৃষ্টি হচ্ছে তখনও, প্রায় অনেকক্ষণ ধরে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। জুম্মন হঠাৎ শুনতে পেল কান্নার শব্দ, একেবারে হু হু করে কান্না করছে সে। সাথে সাথে সে জিজ্ঞেস করলো, তিলোত্তমা? তখনই ওইখান থেকে উত্তর দিল, আমাকে কামড় দিচ্ছে কি জানি, এভাবে আর কি। তখন সে হারিকেনটা নেয়, হারিকেনটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে বলা যে, তিলোত্তমা তোমাকে কোনো কিছুই কামড় দেয় নাই। এই কথা বলতে বলতে সে আর কি তিলোত্তমার সামনে এসে পৌঁছায় এবং হারিকেনটা সুন্দরভাবে ধরে দেখার জন্য। তিলোত্তমার রূপটা কেমন জানি বদলে গেছে, সাক্ষাৎ ডাইনির মতো দেখতে, সাক্ষাৎ ডাইনিদের মতো। পেট একেবারে ছেঁড়া, পেটের ভেতরে কলকবজা, নাড়ি, লিভার, এমনকি ভুঁড়ির কিছু অংশ দেখা যায়, অর্থাৎ পাকস্থলীটা, নাক দিয়ে রক্ত পড়ছে। একেবারে বিভৎস একটা রূপ। এ নাকি সুন্দর, এর প্রতি নাকি মানুষজন ফিদা হয়, কিন্তু এর রূপ তো অত্যন্ত ভয়ঙ্কর। ওই হারিকেনের আলোয় যেমন দেখতে পাচ্ছে তার রূপের এক অংশ, ওই যে বললাম পেট কাটা, নাড়ি দেখা যায়, ভুঁড়িও দেখা যায়, ভেতরে কলকবজাও দেখা যায়, আবার নাক দিয়ে রক্তও পড়ছে। কিন্তু ভুঁড়িটা এমনভাবে কাটা কাপড়ের উপর দিয়েই কিন্তু, এবং সেই কাপড়টা দেখতে অত্যন্ত সুন্দর, এবং তখনও কিন্তু ওই স্নোয়ের ঘ্রাণ কিন্তু জুম্মনের নাকে যাচ্ছে। এদিকে কিন্তু চুরিগুলো সেই শব্দ করেই যাচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হবে যে দৃষ্টি ভ্রম হচ্ছে। জুম্মন এখানে দুই ধরনের রূপ দেখলো তিলোত্তমার। একটা হচ্ছে এই রূপটা, যে রূপটা সে আঘাতপ্রাপ্ত, এমনকি এটাও দেখতে পাচ্ছে যে ওর কানে কি জানি কামড় দিয়ে ধরে রেখেছে। আরেকটা রূপ কেমন যেন অদ্ভুত, এই বাইসাইকেলগুলোর পাশে যেই জায়গাটা রয়েছে ওই জায়গাটা বসার জন্য হলেও আধ বসা করে শোয়া যায়। এখন কেন জানি মনে হলো একেবারে আবেদনময়ী ভঙ্গিতে হাত বসা হয়ে শুয়ে আছে তিলোত্তমা, এবং তিলোত্তমা তাকে ডাকছে, মনে হচ্ছে তার নারীদেহ একদম কাছে। কিন্তু আবারও ওই একই রূপ, সেই পেট কাটা, পাকস্থলীগুলো দেখা যায়, নাক দিয়ে রক্ত পড়ছে। সেই রূপ কান্না করছে, আবার যখন আরেক রূপ সে দেখে, সেই রূপ দেখতে পাচ্ছে সে আবেদনময়ী ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটটা হালকা ভেজা ভেজা লাগে মাঝে মাঝে। জুম্মন সেদিকে আর পাত্তা দিল না।
জুম্মন যখন তার দিকে পিঠ ঘুরিয়ে দিল আর কি, তখন কান্নার শব্দ শুরু হয়, মারাত্মক কান্নার শব্দ। এমন কান্নার শব্দ যে কান্নার শব্দ রুহ কাঁপিয়ে দেয় মানুষের। কিন্তু জুম্মন তো সাধারণ মানুষ না, বরফ কলে মানুষ কাটা মানুষ। ওই কান্নায় ও ভয় পাবে না। পেছনে কান্নার শব্দ প্রচন্ড। এই শব্দ এমন ভাবে তার কান পর্যন্ত এসে পৌঁছে গেল যেন পুরো ঘরে একটা ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং সেই ধোঁয়াটাই কান্না করছে যেন। জুম্মন দরজা খুলে দিল। যে দরজাটা সে কখন যে নিজে নিজে ভিড়িয়ে গেছে সে টেরই পায়নি। সে দরজা খুলে দিল আর বলল, তিলোত্তমা, তুমি যাও, তোমার কষ্টের সমাধান হয়ে যাবে, যাও। দরজা খুলে দিল। তিলোত্তমা বেরিয়েছে কিনা সেটা অস্পষ্ট, কিন্তু দোকানের ভেতর কেউ নেই। পাশ দিয়ে হেঁটে গেলে সেটা অনুভব করা যেতে পারত, কিন্তু সে গিয়েছে কিভাবে সেটা আসলে জানা খুবই দুষ্কর। দোকানের সেই দরজাটার মতো জায়গাটাকে সে লাগিয়ে দেয়, শেকল দিয়ে আংটা রয়েছে সেই আংটা তালা মেরে দেয়। তারপরও যদি কেউ দোকানের ওই ঝাপড়াটাকে ধাক্কা দেয়, কম করে হলেও খুব সহজেই একটা কুকুর ঢুকে যাবে, এতটুকু পরিমাণ ফাঁকা হয়ে যাবে। তারপরও সে ওইভাবেই শেকল দিয়ে তালা মেরে দেয়। নিজের বিছানায় যে সে শোয়। অত্যন্ত ক্লান্তি লাগছে এখন, এবং ঠান্ডা একটা পরিবেশ, শীতল একটা পরিবেশ। বৃষ্টি তখনও হচ্ছে। তিলোত্তমা চলে গেছে, অন্তত এইটাই শান্তি তার। এখানে যদি অন্য কোনো মেয়ে মানুষ থাকতো এখন কি শান্তিতে সে শুতে পারতো না। এবং তিলোত্তমাকে বৃষ্টিতে বের করে দিয়ে সে আফসোস অনুভব করছে না, কারণ আফসোস করার মতো সময় আর নেই এমনি তো হাতে। ওই আফসোস করার ব্যাপার যেই সময় করা দরকার ছিল সেই সময় কেউ করেনি। আর জুম্মন আফসোস করলে কি বা না করলে কি। কখন জানি ওর ঘুম চলে আসে। জুম্মনের ঘুমটা কখনো কখনো খুব তীব্র হয় না, কিন্তু আবার কখনো কখনো প্রচন্ড তীব্র হয়। তখন যদি পাহাড়ের উপরে পড়ে তাহলে তার ঘুম ভাঙবে না, এরকম অবস্থা হয়ে যায় তার। তবুও ওর বুকে উপরে উঠে কে জানি পাড়া দিচ্ছে। প্রথমে এক পা, পরে আরেক পা, পরে এক পা, পরে আরেক পা। ঘুমের ভিতরে সে নিঃশ্বাস নিতে পারছে না। ঘুমের ভিতরে তার মনে হচ্ছে তার বুকের উপরে যে চেপে বসেছে সে এমনভাবে বারবার চাপ দিচ্ছে যাতে সে যাতে নিঃশ্বাস নিতে না পারে। ঘুমের ঘরে সে বুঝতে পারছে যে সে তো নিতে পারছে না, তার দম আটকে যাচ্ছে, তার নাকের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার গলা শুকিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে তার বুকের উপরে যে ভার, এই ভার কোনো মতেই তার ফুসফুসকে বাতাস ভেতরে নিতে দিচ্ছেও না, এবং সে বাতাস ছাড়বে যে ভেতরে যে বাতাস, সে বাতাস ছাড়ার মতো জায়গা পর্যন্ত পাচ্ছে না, কারণ ভেতর থেকে রাস্তা বন্ধ। চোখ খুলল সে। ওর বুকের উপরে ওর মা তার দুই পা দিয়ে তার ছেলের বুকের উপরে লাফাচ্ছে। সে মহিলা পাগল, মহিলা জেনুইন পাগল। বারবার সে লাফাচ্ছে তার উপরে, এবং তার বারবার সে বলছে, আজকে তোকে মেরে ফেলবো, আজকে তোকে মেরে ফেলবো। বেশ্যাদের প্রতি অনেক বেশি ভালোবাসা না? বেশ্যারা বড় হয়েছিস দেখে আজকে তুই বেশ্যাদেরকে এখানে নিয়ে আসবি? আমি মা, আমার কোনো দাম তোর কাছে নেই? আমি যে তোরে পয়দা করছি সেই দাম কি তোর কাছে নেই? সেই দিন যদি আমি তোরে বিষ খাওয়াই দিতাম তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না। আজকে আমার এই দিন দেখা লাগতো না। তুই যে কত কাণ্ড খানা করেছিস, আমার আশ্চর্য হয় না। তুই মরিস না কেন? আজকে তোরা মেরে ফেলবো, আজকে তোরা মেরে ফেলবো। তুই মর, তুই মর, তুই মর, তুই মর। ওর মা বারবার ওই কথা বলছে আর বুকের উপরে চাপ দিচ্ছে, বারবার দিচ্ছে, বারবার দিচ্ছে। ধাম করে সে ডান কাত হয়ে গেল। এখন আর তার মা তার বুকের উপরে পাড়া দিচ্ছে না, বরং তার মা কোথায় দেখা যাচ্ছে না ওনাকে। এখন কাত হয়ে যাওয়ার পরে তিনি কোথায় উধাও হয়ে গেলেন তা তিনি কেবল ভালো জানেন। রাতভর ঝিরঝির বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি। যে ভারী বৃষ্টিটা ছিল সেটা মধ্যরাত পর্যন্ত হয়, তারপরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়, এবং সকালে স্বাভাবিকভাবে ধীরে 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 আলো ফুটতে শুরু করে। কিন্তু যখন এরকম বৃষ্টির সময় থাকে,
আলো ফুটলেও চারপাশ অন্ধকারই থাকে বেশি। যখন জুমন বুঝতে পারলো যে আলো ফুটে গেছে, সেই সময় সে বের হয়। আলো ফুটে গেছে সময়টা সে বুঝে, কিন্তু তখনও অন্ধকার। তার জন্য তার দরকার হারিকেন। সে হারিকেন নিয়ে বের হয়। উদ্দেশ্য ছিল সে নদীর ওই পারে যাবে, মানে ওই পার বলতে এই পারে আর কি, মানে নদীর পারে যাবে। চারপাশে বৃষ্টির কারণে পানি ধুয়ে নদী পর্যন্ত পৌঁছে গেছে। তিলোত্তমা বলেছিল সে নদীর ওই পারে এসেছিল, তারপরে ওই পার থেকে এই পারে আসে, এই পার থেকে এই দোকানের সামনে এসেছিল। তো সেই ওই পারের ঠিকানা তো রয়েছে তার কাছে তখনও, কিন্তু তারপরে সে নদীর পাড়ে যায়। নদীর পাড়ে যায়, চারপাশে অন্ধকার, তার দেখা সম্বল হচ্ছে কেবলমাত্র এই হারিকেন। এই হারিকেন হচ্ছে তার দেখার একমাত্র সম্বল, এবং এই হারিকেন দিয়ে সে যেটা দেখতে পায় তা হচ্ছে পানির ভেতর একটা লাশ। তার নাক দিয়ে রক্ত পড়ছে, তার পেট কাটা, পাকস্থলী দেখা যায়, নাড়িও দেখা যায়, ভুঁড়িও দেখা যায়। তার হাতে রয়েছে চুড়ি, তার কাপড় অত্যন্ত সুন্দর। এখনো স্নোয়ের ঘ্রাণ আসে সেখান থেকে, কিন্তু লাশটা আটকে রয়েছে একটা শেকড়ের সাথে। একটা নারীর লাশ। লাশটা তিলোত্তমার।